রান্নাঘরে গিয়ে দেখে অনেক বড় বড় সাইজের 2টা রুই মাছ, 3টা ইলিশ মাছ আর সাথে মাঝারি সাইজের পুঁটি আর চিংড়ি মাছ। পরি কি করবে বুঝতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আশা পরীর মুখের দিকে তাকিয়ে বলল, এসেছ? তুমি বরং পুঁটি আর চিংড়ি মাছগুলো কাটো। পরি তখনও ঠায় দাঁড়িয়ে রয়েছে। পরি, হ্যাঁ ভাবি। কি ভাবছো? কিছু না তো, মাছ কাটতে পারো? পরি কিছু বলে না, কিন্তু চেহারার ভঙ্গি আর অসহায় চোখের চাহনি দেখে আশা ঠিক বুঝে গেল যে পরি মাছ কাটতে পারে না। আচ্ছা, তুমি আমার পাশে বসে দেখো আমি কিভাবে মাছ কাটি। পাশ থেকে শাশুড়িমা বললেন, বাহ বাহ, কাজের বেলায় একদম আমড়া গাছের ঢেকি, কাজকর্ম কিছুই পারো না, অথচ ঢ্যাং ঢ্যাং করে ঠিকই বিয়ে করে নিয়েছ। আমি তো এটা ভেবেই পাই না যে সাদাব তোমার মধ্যে এমন কি দেখলো। বাপের বাড়ি কি করতে বলো তো? শুধু ঘুম, খাওয়া আর পড়ালেখা? এসব শ্বশুরবাড়িতে চলবে না একদম। তোমার মা কি তোমায় কোনো কাজই শেখায়নি? পরীর চোখ মুখ লাল হয়ে গিয়েছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। পরীকে কখনো কেউ এভাবে কিছু বলেনি। সাদাব বলে দিয়েছে মায়ের মুখে মুখে যেন কোনো কথা না বলে, তাই নিঃশব্দে চোখের পানি ফেলছে পরী। ওইদিকে শাশুড়িমা আরও যা তা বলেই যাচ্ছেন। বোঝাই যাচ্ছে এতদিনের সব রাগ আজ একসাথে উসুল করছে। উনি যে পরীকে মেনে নিতে পারেননি এটাও ক্লিয়ার হলো আজ। অবশ্য না মানাটাই স্বাভাবিক। সাদাব তো আমার চেয়েও আরও ভালো মেয়ে ডিজার্ভ করে। শাশুড়ির এত সব কথা শুনে কান্নাটা নিঃশব্দে আটকে থাকে না, বরং এবার কান্নার আওয়াজ জোরে হয়। একসময় হেঁচকি উঠে যায় কাঁদতে কাঁদতে। শাশুড়ি চলে যাওয়ার পর পরি দৌড়ে নিজের রুমে চলে যায়। বিছানায় উপুর হয়ে বালিশে মুখ গুজে কাঁদতে থাকে। উনি কি কখনোই আমায় মেনে নিতে পারবেন না? আমি কি এতই খারাপ? মা, আমি কি কোনো ভুল করেছি সাদাবকে ভালোবেসে? ভালোবাসা তো বলে কয় হয় না মা। আমি যে সাদাবকে অনেক ভালোবাসি, আর ওর জন্য হলেও সব কিছু মুখ বুঝে সহ্য করতে হবে আমায়। তবে যেভাবেই হোক আমিও ঠিক তার মনে জায়গা করে নিব। ফোনের শব্দে বালিশ থেকে মুখ তুলে ফোনটা হাতে নেয়। সাদাব ফোন করেছে। নিজেকে যথেষ্ট পরিমাণ স্বাভাবিক করে ফোনটা রিসিভ করে। হ্যালো, আমার পরিটা কি করে? এই তো শুয়ে আছি। তুমি কি করছো? আমি অফিসে। কিন্তু তোমার গলার স্বর এমন শোনাচ্ছে কেন? কেমন? তুমি কি কান্না করছো পরি? সাদাফের মুখে কান্নার কথা শুনে আরও বেশি চোখের পানি পড়ছে পরির। প্রায় মানুষই যখন কান্না করে তখন তাদের সান্ত্বনা দিতে গেলে বা কান্না করার কারণ জানতে চাইলে আরও বেশি কান্না পায়। তাদের মধ্যে পরি নিজেও একজন। কি হলো পরি, কথা বলছো না কেন? কাঁদছি না তো আমি। মিথ্যা বলবা না একদম, বলো কি হয়েছে? আসলে আমার বাড়ির কথা খুব মনে পড়ছিল, মাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে। এভাবে ভেঙে পড়লে হবে? তুমি একটা ফোন দিয়ে দেখো। প্লিজ কান্না করো না জান। আচ্ছা বেশ, আমি বাসায় আসি, তারপর আমার বুকে এসে যত খুশি কান্না করো, কিন্তু এখন একদম কাঁদবে না বলে দিলাম। আচ্ছা শোনো, আমার আসতে লেট হবে, তুমি খেয়ে নিও কেমন? ভালোবাসি বউ, আমিও ভালোবাসি। ফোন রাখতে পরীর মনে হলো সত্যি তো একবার মাকে ফোন দিয়ে দেখতে পারি, কিন্তু আমার নাম্বার থেকে নয়, আশা ভাবির ফোন থেকে ফোন দিয়ে দেখি। পরি ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে নিল। আশা ভাবির থেকে ফোনটা নিজের ঘরে নিয়ে এসে মায়ের নাম্বারে ডায়াল করলো, কিন্তু ওপাশ থেকে একটা বিরক্তকর মহিলার কণ্ঠ ভেসে আসছে, যেটা পরীর বরাবরই পছন্দ না। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। যতবার ফোন দিচ্ছে এই এক কথাই ভেসে আসছে। এবার যথেষ্ট সাহস সঞ্চার করে বাবার নাম্বারে ডায়াল করলো। ফোন রিসিভ হতে ওপাশ থেকে চিরপরিচিত কণ্ঠস্বরটা ভেসে আসলো। না চাইতেও পরীর চোখে অশ্রুকণা জড়ো হলো, সেই সাথে শুষ্ক ঠোঁটে এক চিলতে হাসি। ওপাশ থেকে হ্যালো হ্যালো করছে। পরিবার আস্তে করেই বলল, বাবা। পরীর কথা শোনার পর ওপাশ থেকে নীরবতা বজায় রেখেছে। কিছুক্ষণ পর পরীর বাবা বললেন, কে বলছেন? বাবা, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার পরি। দুঃখিত, আমি তো পরি নামে কাউকে চিনি না, আপনি হয়তো ভুল নাম্বারে ফোন করেছেন। বাবা, ও বাবা প্লিজ, আর অভিমান করে থেকো না বাবা।
পরীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিলেন। পরী ফোনটা বুকে নিয়ে কাঁদতে লাগলো। পরীর মা রুমে ঢুকে জিজ্ঞেস করলেন, কে ফোন করেছিল? পরী। পরী, আমাকে দিলে না কেন? আমি একটু কথা বলতাম, কতদিন কথা বলি না মেয়েটার সাথে। এত উতলা হয়েও না তো, তোমার মেয়ে কোথাও ঘুরতে বা বেড়াতে যায়নি। সে আমাদের পর করে দিয়ে অন্য একটা ছেলের হাত ধরে বাড়ি থেকে চলে গিয়েছে। তার সাথে কথা বলার কি আছে? পরী নামে আমার কোনো মেয়ে নেই, যে ছিল সে মারা গেছে। শেষের দুইটা কথা বলার সময় পরীর বাবার গলা আটকে আসছিলেন। কথাগুলো বলেই তিনি রুম ত্যাগ করেন। হয়তো কষ্টগুলো বুঝতে না দেওয়ার জন্য তার চোখের পানি কারোর সামনে প্রকাশ হোক এটা চান না তিনি। পরীর মায়ের চোখ থেকেও পানি পড়ছে। রাত 10:20। সাদাব বাড়িতে এসে দেখে সব ঘরের লাইট বন্ধ, তার মানে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। নিজের বেডরুমে এসে লাইট অন করে দেখে পরী এলোমেলো হয়ে শুয়ে আছে। পরীর কাছে গিয়ে খোলা চুলগুলো আগে বেঁধে দেয়। বালিশে হাত দিতেই দেখে বালিশের কিছুটা অংশ ভেজা, তার মানে পরী কাঁদছিল এখনও। পরীর গালে আলতো করে হাত রাখল। পরী, এই পরী ওঠো। পরীকে ধরে উঠিয়ে বসায়। ঘুমের চোখ খুলতে পারছে না পরী, সাদাফের বুকে হেলে পড়ে। খাওনি এখনো, তাই না? খাবো না, এমন করলে চলবে বলো? তুমি যদি এভাবে না খেয়ে থাকো তাহলে আমার কষ্ট হবে না বলো? যাও, উঠে মুখ ধুয়ে আসো। টেবিলে খাবার রাখা আছে, তুমি খেয়ে নাও, আমি খাবো না। আবার বেশি কথা বলে। সাদাব নিজেই পরীকে ওয়াশরুমে নিয়ে যায়। মুখ ধুয়ে কোলে করে রুমে নিয়ে এসে দাঁড় করায়। একটানে পরীর শাড়িটা খুলে ফেলে। পরী অবাক চোখে তাকায় সাদাফের দিকে। সাদাব পরীর কাছে গিয়ে কানে কানে বলে, অবাক হওয়ার কিছু নেই ম্যাম, তোমার জন্য সারপ্রাইজ আছে। সাদাব একটা প্যাকেট এনে পরীর হাতে দেয়। কি এটা? খুলেই দেখো। প্যাকেট খুলে একটা কালো শাড়ি দেখতে পায়। শাড়ি? হ্যাঁ। পছন্দ হয়নি? তোমার দেয়া সব গিফটে আমার পছন্দের। তাহলে শাড়িটা এখনই পরে নাও, নাকি আমি পরিয়ে দিব? আমার ভালো লাগছে না। তা বললে তো শুনবো না। আচ্ছা, আমি পরিয়ে দিচ্ছি। সাদাব শাড়ি পরাতে পরাতে বলল, ও বউ, সারপ্রাইজটা কিন্তু এখনো দেয়নি। মানে এই যে শাড়িটা, এটা কি ছিল? এটা ভালোবাসার একটা উপহার ছিল। সারপ্রাইজ এখনো বাকি। কি সারপ্রাইজ? বলবো, আগে শাড়িটা পরাই। শাড়ি পরানো শেষে ড্রেসিং টেবিলের সামনে বসায় পরীকে। সুন্দর করে চুলগুলো আঁচড়িয়ে দেয়। মুখে হালকা মেকআপ আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়ে দেয়। পরী বিরক্তি নিয়ে বলে, আমি বললাম যে আমার ভালো লাগছে না, তারপর এসব সং সাজার মানে হয় এই রাতে? ওমা, আমি কি দিনে বাসায় বসে থাকি নাকি যে তুমি দিনে সাজবা আর আমি দেখব? রাতে আমি বাসায় ফিরি, কই একটু সাজুগুজু করে থাকবা, আমি এসে আদর করবো তা না। একদম কেঁদে কেটে চোখ মুখের কি অবস্থা করে রেখেছ। হয়েছে তোমার সাজানো, আমি ঘুমাবো। হ্যাঁ, বললেই হলো নাকি? এত কষ্ট করে সাজিয়েছি, সাজগুলো নষ্ট করব না মানে? সাদাফের চোখে মুখে দুষ্টুমির হাসি। মানেটা পরে বোঝাবো, আগে সারপ্রাইজটা দেই। পরীকে নিয়ে বিছানায় বসিয়ে সাদাব পরীর পাশে বসে। ফোনে কল ঢুকে পরীর হাতে দেয়। কি করব, কাকে ফোন দিচ্ছ? আমার দিকে না থেকে ফোনের দিকে তাকাও, কলটা রিসিভ করেছে। পরীর ফোনের দিকে তাকাতে অবাক হয়ে যায়। খুশিতে চোখের পানি টলমল করছে। ভিডিও কলে নিজের মাকে দেখে অনেক বেশি অবাক হয়। চোখ দিয়ে পানি পড়ছে, অথচ ঠোঁটে হাসি। এই পরিস্থিতিটা যেন সত্যি সুখের। মা? পরীর মাও কাঁদছে। এতগুলো দিন পর পরীকে দেখছে। কথা বলতে পারতেছে না। কেমন আছিস পরী? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? বাবা কেমন আছে? তোকে ছাড়া আমরা কিভাবে ভালো থাকি বলতো? আমাকে তোমরা ক্ষমা করে দিও মা। ধুর পাগলি মেয়ে, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। আর নিজের ছেলেমেয়েদের ওপর কোন বাবা মা বেশি দিন রাগ করে থাকতে পারে বলতো? আমিও পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ মা। হ্যাঁ রে মা, তাহলে আমি যে তোমাকে আগে ফোন দিলাম ধরনি কেন? আজও ফোন দিয়েছিলাম কিন্তু বন্ধ পেয়েছি। আগের কথা তুলে এখন সময়টাকে নষ্ট করবি? না না, একদম না। তুমি অনেক শুকিয়ে গিয়েছ মা, ঠিকমতো খাও না। আর খাওয়া, আমি তোমাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই না মা? বাদ দে সব। তো শ্বশুরবাড়ির লোকজন কেমন? সবাই অনেক ভালো। যাক, আলহামদুলিল্লাহ। সবার সাথে মিলেমিশে থাকবি, কারো সাথে তর্ক করবি না, কাউকে রাগ দেখাবি না। আচ্ছা মা পড়ি। বলো।
তুই তো রান্না করতে পারিস না। রান্না কে করে? বড় ভাবি করে। জয়েন্ট ফ্যামিলি? হ্যাঁ। শোন মা, সংসার কিন্তু সহজ জিনিস না। বিয়ে যখন করেই ফেলেছিস তখন এই বন্ধন তো নষ্ট হওয়ার মতো না। তোকে কিছু শেখানোর বোঝানোর আগেই হুট করে বিয়ে করে ফেলেছিস। সেসব বাদ দেই, একটা কথা মনে রাখবি, আগে তুই থাকতি বাবার বাড়ি আর এখন থাকে শ্বশুর বাড়ি। বাবার বাড়ি মানে জানিস, বাবা যতই গরিব হোক না কেন তার মেয়েকে ঠিকই রাজকন্যা বানিয়ে রাখে, একটুও কষ্ট পেতে দেয় না। কিন্তু শ্বশুরবাড়ি তো তা না। তুই আবার এটা ভাবিস না যে শ্বশুরবাড়ি মানে অশান্তির জায়গা। অবশ্যই শ্বশুরবাড়ি সুখের জায়গা, তবে সেখানে তুই রাজকন্যা হতে পারবি না, হলে রানী হতে পারবি। বাবার বাড়ি রাজকন্যা হওয়া যতটা সহজ, শ্বশুরবাড়িতে রানী হওয়াটা ঠিক ততটাই কঠিন। একটা সংসার টিকে রাখতে হলে অনেকের অনেক কথা মুখ বুঝে সহ্য করতে হয়। সংসারের প্রতিবাদ জিনিসটা মানায় না। সবার মন জুগিয়ে চলতে পারলে সংসার সুখের হয়। তবে আর একটা দিকও মাথায় রাখবি, স্বামী ঠিক মানে সব ঠিক। কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবি না, মনে থাকবে? থাকবে মা। জামাই কোথায়? পাশেই। খেতে দিয়েছিস? না। কয়টা বাজে দেখেছিস? যা খেতে দে। আর একটু কথা বলি না মা? জামাইকে খেতে দিয়ে তারপর বলি। ও এখন খাবে না কেন? ইয়ে মানে ইতস্তত করছিস কেন আমার কাছে? আসলে মা আমি তো খাইনি, আর আমাকে রেখে খাবে না ও। বাহ, যাক, জামাইটা তাহলে ভালো জুটেছে আমার মেয়ের কপালে। সারা জীবন স্বামী সংসার নিয়ে সুখে থাক মা, এই দোয়াই করি। মা, বাবা কেমন আছে? ভালোই আছে। তোমাদের খুব দেখতে ইচ্ছে করে মা, বাসায় আসবি। কিন্তু বাবা আর ভাইয়া যদি কিছু বলে? বৃহস্পতিবার তোর বাবা আর ভাই 1 সপ্তাহের জন্য কোথায় জানি যাবে, প্ল্যানিং করছে। আচ্ছা, আমি ওকে বলে দেখি, ও যদি অনুমতি দেয় তাহলে অবশ্যই আসব। অপেক্ষায় থাকবো তোর। তুমি খেয়েছ? না, খাবো। বাবা কোথায়? আমার সাথে যে কথা বলছো শুনছে কে? না, তোর আপুকে নিয়ে তোর ঘরে এসে কথা বলতেছি। মা শোন, এখন রাখছি, কাল দিনে ফোন দিস। এখন জামাইকে নিয়ে খেয়ে নে। জামাইয়ের কথা শুনে চলবি, ভালো থাকিস। তুমিও ভালো থাকো মা। ফোনটা রেখে আচমকা পরি সাদাবকে জড়িয়ে ধরে। হুট করে জড়িয়ে ধরায় সাদাব টাল সামলাতে না পেরে পরীকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব, তুমি ভাবতেই পারবে না যে তুমি আমাকে কত বড় সারপ্রাইজটা দিয়েছ। সত্যি বলছি, এই সারপ্রাইজটা আমাকে অনেক অনেক খুশি করে দিয়েছে। সাদাব পরীকে জড়িয়ে ধরে বলে, আমি তো আগেও বলেছি আমার পরীর মুখে কান্না মানায় না একদম। আমি চাই আমার বউ পরী সবসময় হাসি খুশি থাকুক। সত্যি তুমি আমার বেস্ট গিফট। এখন আমার আদর? কিসের আদর? হায় হায়, কিসের আদর মানে? এই যে আমি তোমাকে সারপ্রাইজ দিলাম, এটার বিনিময়ে আমি আদর পাই। তাছাড়া আমি যে এত কষ্ট করে সাজিয়ে দিলাম, সাজ নষ্ট করব না বুঝি? সাদাব পরীর ঘরে মুখ ডুবিয়ে দিতে পরী খিলখিলিয়ে হেসে ওঠে। উফ সাদাব, কতবার বলেছি আমার শ্বশুরি লাগে, ছাড়ো। সাদাব মুখ তুলে বলে, ছাড়বো কেন? ছাড়ার জন্য কাছে এসেছি নাকি? আচ্ছা শোনো একটা কথা। কি? মা কি বলেছে শুনেছ? মিসেস, তুমি যে হেডফোন কানে দিয়ে কথা বলছিলে ভুলে গিয়েছ? উফ সরি। তো মা কি বলল? বাবার ভাইয়া 1 সপ্তাহের জন্য বাড়িতে থাকবে না। তাই মা বলল যদি একবার যেতাম। মানে অনেক দিন হলো মাকে দেখি না, যেতেই হবে। তুমি অনুমতি দিলে যাব। কবে যাবে বলল? এই বৃহস্পতিবার। তোমাকে ছাড়া থাকতে আমার কষ্ট হবে, কিন্তু তবুও চাই তুমি যাও। এতে এতদিনের মনোমালিন্য কষ্টগুলো দূর হবে। আমি একা যাব? পাগল নাকি তুমি? এত দূর আমি তোমাকে একা ছাড়বো? বৃহস্পতিবার তোমাকে দিয়ে শুক্রবার সকালে চলে আসব। সে কি, তুমি একদিনও থাকবে না? অফিস সামলানো মুশকিল হয়ে যাবে সোনা। যখন তোমার বাবা আর ভাই মেনে নিবে তখন গিয়ে পুরো 1 মাস থেকে আসবো। কেমন? তোর ভাল লাগে না? আদর দেই? আদর দিলে ভাল লাগবে না। দুজনে হেসে দেয়। সাদাব পরীকে উঠিয়ে বলে, চলো আজকে তুমি আমাকে খাইয়ে দিবে। বাড়ির ছাদে বসে সিগারেট খাচ্ছে সুলতান। সুলতানের মা ছাদে আসতেই সিগারেটটা ফেলে দেয়। ফেললি কেন? খা, সমস্যা নেই। তুমি বলছো এই কথা? না বলে উপায় আছে? তুই শুনিস আমার কথা। সুলতানকে চুপ থাকতে দেখে উনি আবার বললেন, বাদ দে, তোর বাবা ডাকছে, শুনে যা। চলো। বাবার পাশে গিয়ে সুলতান বসল। আমায় ডেকেছ? হ্যাঁ। কই থাকিস? দেখি না কেন? ছাদে ছিলাম। আচ্ছা, যেটার জন্য তোকে ডেকেছিলাম তোর ট্রান্সফারের ব্যবস্থা করেছি।
সুলতানের চোখে মুখে হাসির ঝিলিক ফুটে ওঠে। সত্যি? কুমিল্লায় তো? হ্যাঁ, কুমিল্লায়। কিন্তু তোকে আমায় কিছু কথা দিতে হবে। বলো। আর কোনো পাগলামি করা চলবে না তোর। পরীর ভূত মাথা থেকে নামাবি। মাথায় এটাই রাখবি যে পরী এখন অন্য কারো। ভুলেও কোনোভাবে ওর ক্ষতি করার চেষ্টা করবি না। যাকে ভালোবাসা যায় তার ক্ষতি করা যায় না, জানিস তো এটা? গুড। আর এইসব নেশা টেশা বাদ দিবি, মন দিয়ে কাজ করবি। তারপর কয়েক মাস গেলে খুব সুন্দর একটা মেয়ে দেখে তোর বিয়ে দেব। বিয়ে টিয়ের কথা বাদ দাও বাবা, এসব নিয়ে আমি এখন ভাবতেছি না। বেশ, তোর যা ভালো মনে হয়। আর হ্যাঁ, তোর জয়েনিং কিন্তু এই বৃহস্পতিবারই করতে হবে। এই বৃহস্পতিবার? হ্যাঁ। কেন, তোর কোনো সমস্যা আছে? না না। আচ্ছা, তাহলে আমি একটু বাইরে যাই, বন্ধুদের সাথে দেখা করে আসি। যা। সুলতান উঠে আসতে আসতে মনে মনে বলল, তোমরা কেউ ভাবতেও পারছো না যে আমার মনে কি চলছে বাবা। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল পরী। তারপর ভাবির হাতে হাতে কাজ করে দিচ্ছিল। সব কাজ শেষে সাদাবকে ঘুম থেকে ওঠাতে যায়। সাদাফের মুখের দিকে তাকাতেই কেমন যেন মনের ভেতর প্রশান্তির হাওয়া বয়ে যায়। ঘড়ির দিকে তাকিয়ে থেকে 6:42 বাজে। ওদেরকে বের হতে হবে 8টায়। তার মানে এখনো কিছু সময় ঘুমাতে পারবে। তাই সাদাবকে আর না ডেকে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ব্যালকনির গ্রিলে আঙুল দিয়ে পেঁচিয়ে বাইরের দৃশ্য দেখছে। দূর দূরান্তে বড় বড় গাছপালা। বাড়িটা কুমিল্লা শহরে না হয় বাড়ির চারপাশে অনেক গাছগাছালি রয়েছে। যদিও শীত এখনো পড়েনি, তবুও ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। পরীর খুব ইচ্ছে ছিল শীতের সকালে শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটবে সাদাফের হাত ধরে। এসব অবশ্য গল্পেই মানায়। ইচ্ছেটা পরীর গল্প পড়েই হয়েছিল। পরী নিজেই নিজেকে প্রশ্ন করে, আচ্ছা, সব ইচ্ছে কেন বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে? চাইলে তো কিছু স্বপ্ন আমরাও বাস্তবে রূপ দিতে পারি। কিন্তু সাদাব চাইবে তো? 8:35 পরীকে কলেজে পৌঁছে দিয়ে সাদাব অফিসে চলে যায়। পরীর ক্লাস 3 তলায়। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় খেয়াল করছিল অনেকেই পরীর দিকে তাকিয়ে আছে। হয়তো চেনার চেষ্টা করছে বা ভুলে গিয়েছে এটার ব্যর্থতা, নাকি এটাও ভাবছে এতগুলো দিনে কলেজে সবাইকে চেনা সম্ভব না হলেও ক্লাসের সকলের মুখ চেনা অসম্ভব না। এটা পরী 3 তলায় গিয়েই বুঝেছিল। ক্লাসে ঢুকতেই তিশা দৌড়ে এসে পরীকে জড়িয়ে ধরে, কেমন আছো? ভালো আছি, তুমি? অনেক ভালো। ব্রেঞ্চে ব্যাগ রাখতে রাখতে পরী বলল, আজ মনে হচ্ছে তিশুটা অনেক বেশি খুশি। হেই, তুমি আমাকে তিশু বলে ডাকলে? হ্যাঁ ডাকলাম। তোমার সমস্যা হলে ডাকবো না? না না, সমস্যা কেন হবে? তবে আসলে আমাকে আরেকজনও তিশু বলে ডাকে। তাই? তা কে শুনি, বয়ফ্রেন্ড? তিশা হেসে বলে, আরে না, তেমন কেউ না। চলো ক্যান্টিনে যাই, ক্লাস শুরু হতে তো এখন অনেক দেরি। চলো। তিশা পরীর হাত ধরে সিঁড়ি দিয়ে নামছিল। দুজনে চুপচাপ দেখে পরী বলল, বললে না তো। আর কে তিশু ডাকে? একটা ফ্রেন্ড। শুধুই ফ্রেন্ড? হ্যাঁ। পরীর মুখে দুষ্টুমির হাসি। আর কিছু না? আর কি? হা হা হা, কিছু না। তিশা চোখ পিটপিট করে পরীর দিকে তাকায়, ভুরু কুঁচকে বলে, প্রথম দেখায় ভেবেছিলাম তুমি খুব শান্তশিষ্ট, কিন্তু এখন তো দেখছি তুমি খুব দুষ্টু। এতক্ষণে কথা বলতে বলতে ক্যান্টিনে চলে এসেছিল দুজনে। পরী একটা চেয়ারে তিশাকে বসিয়ে তিশার মুখোমুখি বসলো। তোমার প্রথম ধারণাটা ছিল ভুল, কিন্তু দ্বিতীয়টা ঠিক। তুমি অনেক দুষ্টু, তাই না? পরী মুচকি এসে বলে, হ্যাঁ। তোমার রাগ নেই? রাগ ছাড়া আবার মানুষ হয় নাকি? তবুও কেমন রাগী তুমি? কেমন রাগী তুমি সেটা আস্তে আস্তে বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাদাব কাকা কাজটা ভালো করেনি। কোন কাজ? এই যে আমাদের কিছুই বলেনি, বিয়ের কথা দাওয়াতও দেয়নি। পারিবারিকভাবে তো বিয়ে হয়নি তিশু, তাহলে আমরা কোর্টে গিয়ে বিয়ে করেছি পরিবারকে না জানিয়ে। তিশু অবাক হয়ে গালে হাত দিয়ে বলল, সত্যি বলছো? হ্যাঁ। তার মানে লাভ ম্যারেজ? একদম। এই তোমাদের লাভ স্টোরিটা একটু বলো না এখন। হ্যাঁ, একটু পর ক্লাস শুরু হয়ে যাবে, পুরোটা শুনতে পারবে না, একদিন সময় করে বলবো। কতদিন অপেক্ষা করব কঞ্চু? এই ধরো 10-12 দিন। এত? হ্যাঁ। বৃহস্পতিবার বাড়িতে যাব, 1 সপ্তাহের আগে তো আসবই না। তোমার পরিবার মেনে নিয়েছে? না, আপুর আম্মু মেনে নিয়েছে। হাউ সুইট। পরী মুচকি হেসে পাশে তাকাতেই কোনাকুনি টেবিলে বসে থাকা ছেলেটার দিকে চোখ যায়। একটু পরপরই ছেলেটা আর চোখে তাকাচ্ছে। পরী তিশাকে বলল, তিশু। ছেলেটা বারবার তোমায় আর চোখে দেখছে। কোন ছেলেটা? ওই যে ওই ছেলেটা। আরে ও তো তামজিদ, আমাদের ক্লাসমেট।
তো ওভাবে চোরের মতো কেন তাকাচ্ছে? মেবি তোমার দিকে তাকাচ্ছে। এই কথা ভুলেও আর মুখে এনো না। সাদাব শুনলে একদম মেরেই ফেলবে। হা হা হা। বেশি আসলে দাঁত পড়ে যাবে। ক্লাসে চলো। চলো। ক্লাসে লেকচার দিচ্ছে স্যার। পড়ি সেগুলো খাতায় নোট করছে। পাশে বসে থাকা তিশা ব্যাগ থেকে ফোন বের করে ডাটা অন করতেই মেসেঞ্জারে টুং করে শব্দে মেসেজ আসে। ভাগ্যিস অনেক স্টুডেন্ট ছিল, তাই আওয়াজটা স্যারের কানে যায়নি। তিশা ফোন সাইলেন্ট করে সেটিং করা শুরু করেছে। পড়ি লিখছে আর একটু পরপর তিশার দিকে তাকাচ্ছে, কারণ তিশা সেটিং করার সাথে সাথে মুসকে মুসকে হাসছিল। কি ব্যাপার তিশু? কি? কার সাথে সেটিং করা হচ্ছে? রাফিন। এই রাফিনটাকে? ওই যে সে যে তিশু বলে ডাকে। ও আচ্ছা, বিয়ের আগে আমিও একদম ক্লাসে বসে পড়া ফাঁকি দিয়ে সাদার সাথে কত সেটিং করেছি। হি হি হি। রাতে সবাই যখন খেতে বসলো তখন সাদাব পরীর বাবার বাড়ি যাওয়ার কথা বলল। খেতে খেতেই প্রসঙ্গটা তুলছিল সাদাব। সাদাফের মা বললেন, ওর পরিবার মেনে নিয়েছে না? মানে ডেকে নিয়ে তোর ওপর আবার কোনো টর্চার করবে না তো? না মা, এমন কিছুই হবে না। আপাতত ওর মা আর বড় আপু মেনে নিয়েছে। বুঝলাম। কবে যাচ্ছিস? বৃহস্পতিবার। থাকবি কয়দিন? পরই সপ্তাহখানেক থাকবে। আমি পরের দিনই চলে আসব। সেই ভালো, তোর বেশি দিন থাকার দরকার নেই। সাদাবার বিষয়টা নিয়ে ঘাটায় না। মা যে রাজি হয়েছে এটাই অনেক। আর পরি তো আগে থেকে নিশ্চুপ। খাওয়া দাওয়া শেষে সাদাব বাহিরে যায়। পরি টেবিল পরিষ্কার করে, থালা বাসন ধুয়ে রুমে যায়। বিছানা ঠিক করে সে কখন থেকে অপেক্ষা করছে, কিন্তু এখনও সাদাফের আসার নামগন্ধ নেই। ফোন করতে গিয়ে দেখে ঘরেই রেখে গেছে। সময় কাটছে না দেখে পরি একটু ফেসবুকে যায়। মেসেঞ্জারে গিয়ে একটা মেসেজ দেখে পরির মেজাজ খারাপ হয়ে যায়। শুনলাম বিয়ে করেছো, এত তাড়াতাড়ি বিয়ে করে ফেললে? তো টিকবে তো বিয়ে? আইডি দেখে বোঝার উপায় নেই মেয়ে নাকি ছেলে, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে পরির প্রতি আগ্রহ অনেক বেশি। ইচ্ছে করছিল দু চারটা কথা শুনিয়ে দিতে। রিপ্লে দিতে যাবে তখনই সাদাব রুমে আসে, ডাটা অফ করে ফোনটা রেখে দেয় পরি। রাগ সব কন্ট্রোল করে বলে, এত সময় লাগলো আসতে? সরি বউ, অনেকদিন পর একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছিল, তাই আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। পরীকে চুপ থাকতে দেখে একটা কোন আইসক্রিম পরীর দিকে এগিয়ে দেয়। পরি সাদাফের দিকে তাকে বলে, এটা কি লেট করে আসার ঘুষ? না না, আমি তো ভালোবেসে এনেছি, যা এবারের মতো কিছু বললাম না। সাদাফের হাত থেকে আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করলো পরি। সাদা পাশে বসে পরির চুলে নাক ডুবায়। কি করছো? দেখছো না? দেখছি, কিন্তু বুঝতে পারছি না যে তুমি প্রতিদিন কি মজা পাও চুলে। তুমি বুঝবেও না, জানো না চুল আমার ভালোবাসা। তোমার চুলকে আমি কত ভালোবাসি, এটা কি তোমার অজানা? ও আচ্ছা, চুলকেই ভালোবাসো, আমায় বাসো না বুঝি। তুমি তো আমার জীবন হয়ে গিয়েছ, ঘোড়ার ডিম হয়ে গিয়েছি। হা হা হা। আমার অপেক্ষার প্রহর কাটছে না। কিসের অপেক্ষা? ভুলে গেছো? ঢাকা যাব, কতদিন পর মাকে দেখব। আর তো মাত্র একটা দিন। খাওয়া হয়েছে, এখন চলো ঘুমাবে। বৃহস্পতিবার সকাল। আসপুরির মন অনেক বেশি ফুরফুরে। কি যে এক আনন্দ লাগছে তা বলে বোঝানোর মতো না। সকাল সকাল গোসল করে পরি ছাদে যায়। ছাদের গাছগুলো পানি দেয়। লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে নামার সময় শ্বশুরের সামনে পড়ে যায়। মা যে সিঁড়িতে স্ট্যাচু হয়ে যায় পরি শ্বশুরের দিকে তাকিয়ে দেখে তিনি গরম মুখে তাকিয়ে আছেন। পরি ইতস্তত করে বলল, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাপের বাড়ি যাবে বলে আজ খুব খুশি। পরি কি বলবে বুঝতে পারছে না। তিনি আবার বললেন, যাও ঘরে যা, আমার লাফালাফি করলে পড়ে গিয়ে পা ভাঙবে। পরি চলে যেতেই তিনি মুচকে এসে বললেন, পাগলি মেয়ে বাবার বাড়ি যাবে বলে কত খুশি। বিকেলের দিকে সাদাপ আর পরি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পরি বাস স্টপে যাত্রীরা যেখানে বসে অপেক্ষা করে সেখানে বসে আছে। সাদাপ গিয়েছে টিকিট আনতে। সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব থাকলে এখন গরম লাগছে। তার মধ্যে সাদাফের কড়া আদেশ, বোরকা নিকাব পরে বাহিরে বের হতে হবে। কিছুক্ষণ পর পরির সামনে একটা বাস এসে থামে। যাত্রীরা নামছিল। পরির ছোট্ট চোখ একটা ছোট্ট বাবুর দিকে। সামনের ছোট দুটো দাঁত বের করে হাসছে। বাচ্চাটিকে কোলে নিয়ে নামছিল একজন ভদ্রলোক, সম্ভবত বাবুটার বাবা হবে। তারা নেমে যেতেই পরবর্তী মানুষটাকে দেখে থমকে যায় পরি। সুলতান এসেছে, কিন্তু কুমিল্লায় কেন? বাস থেকে নেমে দোকানে যায় সুলতান। দোকান থেকে একটা ঠান্ডা কোকা কোলা খেতে খেতে পরির দিকে এগিয়ে যাচ্ছে।
পরীর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। সুলতান ধীরে ধীরে পরীর দিকে এগিয়ে যাচ্ছে। পরীর থেকে কিছুটা দূরত্ব রেখে বসলো সুলতান। পরী একবার আর চোখে তাকালো। সুলতান হাতে রাখা ব্যাগটা পাশে রাখলো। পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দিচ্ছে। আরেক হাত দিয়ে একটু পরপর কোকা কোলার বোতলে চুমুক দিচ্ছে। সুলতান কি আমায় চিনতে পেরেছে? চিনতে পারলে এত শান্ত হয়ে বসে থাকার ছেলে তো সুলতান না। এতক্ষণে তুলকালাম কাণ্ড বসিয়ে দিত। না চেনারও কথা, যেহেতু হিজাব আর নিকাব পরা সেহেতু মুখ না দেখে চেনার উপায় নেই। 19-20 ভাবতে ভাবতে সাদাফের ফোন আসে। ফোনের রিংটোন শুনে সুলতান একবার পরীর দিকে তাকে আবার ফোনে কথা বলে ব্যস্ত হয়ে পড়ে। পরী ফোন রিসিভ করে চুপ করে থাকে। উপাস থেকে সাদাফ বলছে, পরী টিকিট কাউন্টারের সামনে আসো। বাস এখানেই থামিয়েছে। পরী ছোট্ট করে শুধু বলল, পরী উঠতে গিয়েও যেন উঠতে পারছে না। পা যেন আঠার মতো মাটির সাথে লেগে আছে। আর একবার সুলতানের দিকে তাকালো পরী। সুলতান তখনও ফোনে কথা বলছে। পরী দ্রুত ওইখান থেকে উঠে সাদাফের কাছে যায়। সাদাফ পরী দুজনেই পাশাপাশি বসে আছে। পরীর বাম হাত সাদাফের ডান হাতের মুঠে আবদ্ধ করে নেয়। সাদাফের দিকে তাকিয়ে পরী মুচকে এসে সাদাফের কাঁধে মাথা রাখে। পরী, ভালোবাসি। এই কথাটা কতবার বলবে বলো তো? সবসময় বলবো, প্রতিদিন প্রতি সময় বলবো। আমার বলতে ভালো লাগে, কারণ আমি তোমায় ভালোবাসি। আমি মনে হয় বাসি না? বাসিই তো না। ভালোবাসলে বললে না কেন যে আমিও তোমায় ভালোবাসি? সবসময় ভালোবাসা প্রকাশ করতে হয় না, বুঝে নিতে হয় কিছু সময়। আচ্ছা, বুঝে নিলাম। দুজনেই চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর পরী ফিক করে হেসে দেয়। কি হলো, হাসলে কেন? একটা কথা মনে পড়ে গেল। কি কথা? একদিন কলেজ থেকে আমি আর আমার বান্ধবীরা বাড়িতে ফিরছিলাম। এক বাসে উঠেছিলাম সবাই। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড যেই সিটে বসেছিলাম তার সামনের সিটে বসেছিল কাপল। দেখে মনে হলো নতুন বিয়ে হয়েছে স্বামী স্ত্রী। সেদিন প্রচুর বৃষ্টি হয়েছিল এবং তখনও হচ্ছিল। মেয়েটা ব্যাগ থেকে একটা ওড়না বের করে ছেলেটার মাথা মুছিয়ে দিচ্ছিল। আমাদের সিঙ্গেল মেয়েদের সামনে এত ভালোবাসা কি আর সহ্য করার মতো ছিল বলো? তাই আমি আর আমার বেস্ট ফ্রেন্ড সেন্টার ফুড খেয়ে খুব সুন্দর করে ছেলেটার চুলে লাগিয়ে দিয়ে বাস থেকে নেমে গেলাম। হা হা হা, জেলাস হচ্ছিলে তোমরা? না হওয়ার কি কোনো কারণ ছিলে? তাই বলে একটা অচেনা ছেলে চুলে সেন্টার ফুড লাগিয়ে দিলে? স্কুল কলেজ জীবনে একটু দুষ্টুমি না করলে আর কবে করব শুনি? এই যে এখন আমার বিয়ে হয়ে গিয়েছে, এখন কি আর আমি পারবো এরকম দুষ্টুমি করতে? মেরে ফেলবো একদম। জানি, দুষ্টুমি যা করার আমার সাথে করবা, অন্য কোনো ছেলের সাথে না। বাড়ির সামনে গিয়ে দেখে পরীর মা আর বড় আপু বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। পরী দৌড়ে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে। দুজনের চোখে আনন্দের অশ্রু। মা, তুমি ভালো আছো? হ্যাঁ মা, তুই কেমন আছিস? অনেক 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 ভালো আছি এখন। মাকে রেখে এবার বড় বোনকে জড়িয়ে ধরে, ভালো আছিস আপু? হ্যাঁ রে ফাজিল। একদম ফাজিল বলবি না আপু, আমি এখন ফাজলামি করি না। ভালো হয়ে গেছিস? খারাপ ছিলাম কবে? তুই দেখে আগের চেয়ে বেশি সুন্দর হয়ে গিয়েছিস। তুই হয়তো ভুলে গেছিস আপু, ছোটরা বরাবরই সুন্দর থাকে। ওলে আমার সুন্দরী রে, দুলাভাই আসেনি? আসছিল, চলে গিয়েছে। আর আমার কলিজা কই? আলভি বাবু ঘুমায়। সাদাব এসে পরীর মাকে সালাম করে। সাদাবকে তুলে গেলে হাত দিয়ে চুমু খায়। বেঁচে থাকো বাবা। ভালো আছেন মা? হ্যাঁ বাবা, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাই। আমার এই দজ্জাল বোনকে নিয়ে সাথে নিয়েও ভালো আছো তুমি? বুঝিনি তো কেমন থাকা যায়। পরিবার দাঁত কটমট করে তাকায় সাদাফের দিকে। ওই কেমন থাকা যায় মানে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি আমি আর কি। সাদাব যে মিথ্যা বলেছে এটা বুঝতে পেরে পরীর মা আর আপু হেসে দেয়। সাথে সাদাপও। পরীর মা হেসে বলে, তোর ঝগড়া করা বাদ দিবি এখন, নতুন জামাইকে ঘরে তো আসতে দে। পরীর আগেই সাদাব ফ্রেশ হয়ে নেয়। পরীর আপু সাদাবকে ডাইনিং রুমে নিয়ে যায় খাওয়ার জন্য। পরী ফ্রেশ হয়ে এসে বিছানায় গায়ে দিতেই দু চোখে ঘুম ভর করে। আর ওইদিকে সবাই পরীর জন্য অপেক্ষা করছে। পরী আসছে না দেখে পরীর মা ডাকতে আসে। পরী তখন ঘুমে তলিয়ে গিয়েছে। পরীর মাথায় হাত বুলিয়ে দিতেই চোখ মেলে তাকায়। এরপর মায়ের কোলে মাথা রেখে আয়েশ করে ঘুমানোর প্রস্তুতি নেয়। কিরে, খাওয়া লাগবে না? পরে খাবো। জামাই বসে আছে, ওকে খেতে দাও। দিয়েছি, তোকে ছাড়া খাবে না। চল খেয়ে তারপর ঘুমাস। উঠতে ইচ্ছে হচ্ছে না মা, কোলে করে নিয়ে যাব। হি হি হি, নাও।
সবাই মিলে একসাথে খেয়ে নিল। সন্ধ্যার সময় অনেকেই বাড়িতে এসে সাদাবকে দেখার জন্য। পরীর স্কুলের বন্ধুবান্ধবীরাও কাল সকালে আসবে বলেছে। সন্ধ্যার পর পরী নিচে সাদাফের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানায়। এটা দেখে পরীর মা আর বোন দুজনেই অবাক হয়। পরীর বড় বোন পিঙ্কি অবাক হয়ে বলে, সাধারণ রান্না জানিস না, অথচ ঘরে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিস? সব ইউটিউবের কামাল আপু। ভোর 5:30 পরীর ঘুম ভেঙে যায়। শ্বশুরবাড়িতে থাকাকালীনও 5:30-6টার দিকে ঘুম থেকে উঠত পরী। মূলত ওই কারণেই এখনো একই সময় ঘুম ভেঙে গেল। পাশে তাকে দেখে সাদাব নেই। সাদাব তো এত সকালে ঘুম থেকে ওঠে না, বোধহয় ওয়াশরুমে গিয়েছে। আজ বরং মা ঘুম থেকে ওঠার আগেই আমি সব কিছু রেডি করে রাখি। পরে রান্নাঘরে যাওয়ার সময় মার সাথে দেখা হয়। কিরে, এত সকালে ঘুম থেকে উঠলি যে? তোমাকে সাহায্য করব বলে। লাগবে না পাগলি, তুই গিয়ে ঘুমা। জি না, তা হবে না, তা হবে না। দুজনে রান্নাঘরে গিয়ে চমকে যায়। সাদাব এত সকালে রান্নাঘরে। পরীকে দেখে হাসলো, শাশুড়িকে দেখে একটু লজ্জা পায় সাদাব। নতুন জামাই বলে কথা। সাদাব লজ্জা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। পরীর মা বলল, তুমি এত সকালে রান্নাঘরে কেন বাবা? তোমার কি ক্ষুধা লেগেছে? দাঁড়াও, আমি কিছু তৈরি করে দিচ্ছি এখনই। না না মা, আপনি ব্যস্ত হবেন না, আমার ক্ষুধা লাগেনি। তাহলে? আসলে আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল। পরীর চোখ গোল গোল করে তাকায়। কি ইচ্ছে? আমি তো বলনি। ইচ্ছেটা কি তোমায় নিয়ে, নাকি যে তোমায় বলবো? কি এত বড় কথা? তাহলে ছোট কথা বলবো, তোমায় তো আমি। দুজনে ঝগড়া দেখে পরীর মা মুচকে মুচকে হাসতেছে। সামনে যে মা দাঁড়িয়ে আছে সেদিকে কারোরই কোনো খেয়াল নেই। টোনাটুনি ঝগড়া আপাতত বন্ধ কর তোরা। মা, ও কি বললো তুমি শুনছ? চুপ করতো। বাবা তুমি বলো, কি ইচ্ছে ছোট থেকেই? কিছু মনে করবেন না তো? না, আমার খুব ইচ্ছে ছিল শ্বশুরবাড়িতে গেলে একদিন শাশুড়ির সাথে রান্না করব। পরী এবার গালে হাত দিয়ে বলল, আমি কাকে দেখছি? আমার তো কখনো হেল্প করো না। তুমি রান্না করলে তো হেল্প করব, আবার শুরু করলি তোরা। থাম। সাদাব বলল, ইচ্ছে কি পূরণ হবে মা? হবে বাবা। আমার বড় ছেলে ছোট থাকতে আমাকে কাজে কত হেল্প করতো। পরী যখন পেটে ছিল তখন ওর ভাই উঠোন ঝাড়ি দিত, রান্না বান্নার জন্য সব এগিয়ে দিত, থালা বাসন মাজত। তুমিও তো আমার আরেক ছেলে, তাহলে তুমি কেন পারবে না শুনে? অবশ্যই পারবে। ঝুড়ি থেকে একটা টমেটো নিয়ে খেতে খেতে পরী বলল, ওকে, আমি তাহলে জাস্ট ঠিক আছে। সাদাব পরীর হাত ধরে রান্নাঘর থেকে বাইরে নিয়ে বলল, তুমি আউট এখান থেকে। জামাই শাশুড়ির কাজের মধ্যে কোনো উটকো ঝামেলা এলাও না। পরীর রাগে দাঁত কটমট করে বলল, তাই না? আমি এখন উটকো ঝামেলা হয়ে গেলাম? এখন তো কিছু বলতে পারবো না। কিছু বললেই তো আপনার শাশুড়ি কয়েক ঘা বসিয়ে দিবে আমায়, কিন্তু আমিও দেখব পরে আপনার শাশুড়ি কিভাবে আপনাকে বাঁচায়। যাওয়ার সময় পরী এভাবে গেল যে চুলের বাড়ি সরাসরি সাদাফের চোখে মুখে লাগলো। সাদাফ চোখে হাত দিয়ে বলল, কি তেজ রে বাবা। রাগে হন করতে করতে নিচের রুমে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। এই সময় না ঘুমানোর দারুণ এক জেগে থাকা লাগবে। এখন জেগে থাকা লাগবে। বিছানায় শুয়ে পাশাপাশ করছে। সাদাফের কথা মনে পড়তে রাগে ফুঁসতে থাকে। বিছানা ছেড়ে উঠে আপুর রুমের দিকে যায়। রুমে গিয়ে দেখে আপু গভীর ঘুম, অথচ আলভি ঘুম থেকে উঠে গেছে। পাশে শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে হাসছে আর মুখে আঙ্গুল দিয়ে কী সব শব্দ করছে। পরী গিয়ে আলভির দিকে ঝুঁকে শোয়, কোনো প্রকার ভরনা দিয়ে। পরীকে দেখে একগাল হেসে দেয় আলভি। গালে মুখে বলে, আমার বাবুটাই ঘুম থেকে এত সকালে উঠে গেছে। আলভি কি করবে কে বুঝলো কে জানে, শুধু খিলখিল করে হাসছে। ছোট হাত দিয়ে পরীর গালে ঠোঁটে হাত বুলাচ্ছে আর আ শব্দ করছে। আলভিকে কোলে তুলে নিয়ে ইচ্ছে মতো চুমু খাচ্ছে। আর সে সময় সাদাব রুমে আসলো। পরী ভুরু কুচকে তাকায়। এখানে কি? হ্যাঁ, এখানে কেন আসছো? বের হ বলছি। ওই ম্যাম, আমি তোমার কাছে আসিনি, ওকে। মা পাঠিয়েছে আপুর কাছ থেকে চাবি নেওয়ার জন্য। তো নিয়ে বের হও। বলছিলাম কি, ছোট ওই বাবুটা কি আর এত চুমু নিতে পারবে? মানে না, মানে আলভিকে যতগুলো চুমু দিচ্ছ তার অর্ধেক যদি আমায় দিতে আর কি। বের হবে তুমি, নাকি লাঠি নিয়ে আসবো? থাকতে আসিনি, আমি তো আলভির ভালোর জন্যই বললাম। তোমাকে ওর কথা ভাবতে হবে না, যাও রান্না করে জামাই শাশুড়ি মিলে। আলভিকে কোলে নিয়ে বাইরে যাওয়ার জন্য সাদাফের কাছাকাছি যেতেই সাদাফ বলল, কতদিন আর আপুর বাবুকে আদর করবা? পরিচয় গরম করে তাকায়। না মানে
চলো না আমরাও একটা বাবু নেই, তাহলে তুমিও যখন তখন আদর করতে পারবা। পরি এদিক ওদিক তাকিয়ে বলল, আপু যে লাঠিটা কই রাখছে? না থাক, আপুর বাবুই তো আমাদের বাবু, বাবু লাগবে না এখন, আমি তো মজা করছিলাম। গুড। যাওয়ার সময় কোমর দিয়ে সাদাবকে একটা ধাক্কা দিল। পরি যে এমন কিছু করবে এটা ভাবেনি সাদাব, তাই পরিজার হাত থেকে বাঁচার জন্য দ্রুত দেয়াল ধরল। বাবারে, মেয়ে নাকি বোম? পরি পেছনে তাকে বলতো, বাচ্চা বউ থাকতে এখন আবার বাবু লাগে নাকি? আগে আমি বড় হই। আলভিকে কোলে নিয়ে ছাদে হাঁটছে পরি। সূর্যকিরণ হালকা কুয়াশার মধ্যে একটু একটু উঁকি দিচ্ছে। চারপাশটা ভালো করে দেখছে। কতদিন পর এখানে আসা, আবার কবে আসা হবে তারও কোনো ঠিক নেই। পাশে তাকাতেই বুকটা ধক করে ওঠে পরির। পাশের ছাদে সুলতান কতই না দাঁড়িয়ে থাকতো। একটা বিশ্রী অতীত পার করেছে পরি, যা সে কখনই ফিরে পেতে চায় না। সুলতান নামক সাইকোটা দূরে থাকুক, এটাই চাই পরি। ছাদে বেশ কিছুক্ষণ থাকায় আরও অনেকের সাথে দেখা হয়েছে পরির। সকলের সাথেই কথা বললাম। ছাদ থেকে নামার আগে ছাদে সুলতানের মা আসে। পেছন থেকে দেখে পরিকে ঠিক ততটা চিনতে পারেনি, তবুও পেছন থেকে ডাক দেয়, পরি। পরি পেছনে ঘুরে তাকে, আন্টি কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ। কবে আসছো? কাল সন্ধ্যার একটু আগেই। ভালোই হয়েছে এখন এসেছো। কেন? জানি তো সুলতান কেমন পাগল তোমার জন্য। পরি একটু ইতস্তত বোধ করে। এসব কথা কেন তুলছেন আন্টি? এজন্যই যে এখন সুলতান বাসায় নেই, তাই শান্তিতে কয়েকটা দিন থাকতে পারবে। পরি জানে যে সুলতান এখানে নেই, তবু কিছু তথ্য জানার জন্য জিজ্ঞেস করে, কোথায় গিয়েছে? ওর ট্রান্সফার হয়েছে। আবার কোথায়? কুমিল্লায়। ও, শিলা কোথায়? ঘুমাচ্ছে। আচ্ছা আন্টি, শিলাকে নিয়ে আসেন বাসায়। আচ্ছা। পরি চলে আসার সময় তিনি পেছন থেকে বললেন, সবসময় সাবধানে থেকো মা। পরি শান্ত চোখে বলল, যতদিন সাদাপ আমার সঙ্গে আছে ততদিন আমার নিজেকে নিয়ে কোনো ভয় নেই আন্টি। আপনি অযথায় আমাকে নিয়ে টেনশন করবেন না। আর পারলে আপনার ছেলের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েন, তাহলে আমি নামক ঘর থেকে বের হতে পারবে। আসি এখন। পরির চলে যাওয়া দেখছেন তিনি। সুলতানের বাবা এর মধ্যে ছাদে আসে। কি গো, তুমি এখনো ছাদে দাঁড়িয়ে আছো? পরির সাথে কথা বললাম। কবে এসেছে? কালকে। কি বললো? অনেক কথাই তো বললো, তবে শেষের কথাটা ভাবাচ্ছে আমায়। কি কথা? পরি বলল সুলতানের বিয়ে করাতে। তাহলে নাকি পরির ঘর থেকে বের হতে পারবে? সত্যি কি পারবে পরির ঘর থেকে বের হতে? পরীকে ভুলতে পারবে সুলতান? আসলেই কথাটা ভাবার বিষয়। পরির কথাটা ফেলে দেওয়ার মতো না, কিন্তু বিয়ে দিলে তখন ঘরে বউ থাকবে, একটা দায়িত্ব চলে আসবে তখন। তাহলে কি মেয়ে দেখা শুরু করব? দেখতে দেখতে বাবার বাড়ি থাকার 5টা দিন কেটে যায় পরির। 5ম দিন রাতে সাদাব শ্বশুরবাড়ি আসে পরীকে নিতে। মাঝখানে একদিন থেকে পরের দিন আবার চলে যাবে। রাত 9টা নাগাদ সাদাব পরিদের বাসায় আসে। টায়ার্ড থাকায় কোনো রকম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল পরি ঘুম থেকে উঠে নামাজ পড়ে, মায়ের সাথে রান্নায় সাহায্য করে। এই কদিনে পরি অনেক রান্নাবান্না কাজকর্ম মায়ের কাছ থেকে শিখে নিয়েছে। পরির মা রান্না করছিল, তখন পরি ছাদে যায়। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। ছাদের গাছগুলোর পাতায় গুড়ি গুড়ি শিশির বিন্দু। পরি আলতো করে গাছগুলোকে ছুঁয়ে দেয়। কয়েকটা গাছে রং বেরঙের ফুলও ফুটেছে। ফুলগুলোতে চুমু দেয় পরি। এটা ওর ছোটবেলার স্বভাব। গুটি গুটি পায়ে ছাদের রেলিংয়ের দিকে এগিয়ে যায়। মুগ্ধ দৃষ্টিতে আকাশের পানে চেয়ে বড় বড় শ্বাস নিচ্ছে। দৃষ্টি নিচে যেতেই পরির চোখগুলো বড় বড় হয়ে যায়। অস্ফুট স্বরে মুখ থেকে বেরিয়ে পড়ে, বাবা। বাবার তো আজকে আসার কথা না। হায় আল্লাহ, সাদাব তো বাসায়। ধর, শুধু সাদাব বলছি কেন, আমিও তো বাসায়। আজ তো কুরুক্ষেত্র হয়ে যাবে রে। কি করি এখন? দরজার সামনে গিয়ে পরির বাবা কলিং বেল বাজায়। দরজা খুলে দেয় পরির মা। পরির মাকে হা করে তাকিয়ে থাকতে দেখে তিনি বললেন, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তো তুমি? হ্যাঁ আমি। তোতলাচ্ছ কেন? কই, তোমার তো আজ আসার কথা ছিল না। আর বলো না, বাড়ির জন্য মন কেমন জানি করছিল, তাই চলে আসলাম। প্রিয়মও ওখানে আছে, ও কাল আসবে। কথা বলতে বলতে তিনি নিজের রুমে চলে যান। পরির মা সোজা রান্নাঘরে চলে যান। চুলো রাজ কমিয়ে দিয়ে পরীকে খুঁজতে ছাদে চলে যান। পরি ছাদে এদিক থেকে ওদিক শুধু হাঁটাহাঁটি করছে। তা দেখে পরির মা এগিয়ে গিয়ে পরীকে থামায়। তুই এভাবে ঘুরছিস ছাদে, আর ওইদিকে তোর বাবা যে বাড়িতে চলে এসেছে। ঘুরছি গিয়ে সাধে মা, আমি নিজেও বাবাকে দেখেছি। কি করব বুঝতে পারছি না। এখানে দাঁড়িয়ে থাকলে কিছু হবে, চল নিচে যাই।
কি বলো না বলো মা, নিচে গেলে বাবা আমাকে কুচি কুচি করে ফেলবে। আমি আসি তো, তুমি যাও। সাদাব কিন্তু নিচে ভুলে গেছিস, তাই তো? যাওয়ার হবে, চলো তো। পরীর হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকেন তিনি। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে পরীর বাবা। আলভির কান্নার শব্দ শুনে তিনি বড় মেয়ে পিঙ্কির রুমে যান, কিন্তু সেখানে পিঙ্কি বা আলভি কেউ নেই। তিনি ভালো করে শোনার চেষ্টা করছে কান্নার আওয়াজটা কোত্থেকে আসছে। কান্নার শব্দটা কমে এসেছে। পরী রুমের দিকে গিয়ে যান। দরজা ভেতর থেকে চাপানো, দরজা খুলে ভেতরে যায়। পিঙ্কি, এখনো ঘুমাচ্ছিস? আলভি কাঁদছিল কেন? প্রশ্ন উত্তরের কোনো সারা শব্দ না পেয়ে তিনি কাছে গিয়ে বসেন। দেখেছ কাণ্ড, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কেমন কাঁথামুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তিনি আলতো করে ধাক্কা দিতে সাদাব ঘুম ঘুম চোখে পরীর হাত ধরে টেনে কাছে নিয়ে এসে পরীকে ভেবে। পরীর বাবা তো মনে হচ্ছে আসমান থেকে পড়েছে। সাদাব চোখ বন্ধ করে বলে, কোথায় গিয়েছিলাম? কাছে কাছে থাকতে পারো না? পরীর বাবা তখনও পর্যন্ত চুপ করে আছেন। আসলে তিনি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। বোঝার চেষ্টা করছেন যা দেখছেন তা সব সত্যি নাকি। কোনো উত্তর না পেয়ে সাদাব বলে ওঠে, কি গো জান, কথা বলো না কেন? এরপর সাদাব চোখ খুলে তাকিয়ে পরীর বাবাকে দেখে এক ঝটকায় দূরে সরিয়ে গিয়ে উঠে বসে, চিৎকার করে, আপনি? পরী আর ওর মা এই কাণ্ড দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। পরীর মায়ের দিকে তাকিয়ে তিনি রাগে কটমট করেন, এসব কি? পরীর মা ইনিয়ে বিনিয়ে বলে, ইয়ে মানে হেয়ালি কেন করছে ওরা আমাদের বাসায় কেন? তুমি শান্ত হও, আমি সব বলছি। তিনি আর কোনো কথা না শুনে রাগে হনহন করতে করতে রুম থেকে বেরিয়ে যান। পেছন পেছন পরীর মাও যায়। পরী এতক্ষণে টেনশনে থাকলো, শেষে সিনটুকু দেখে সব টেনশন উবে গিয়েছে। অনেক কষ্টে এতক্ষণ হাসি চেপে রেখেছিল, কিন্তু এখন আর পারছে না। হো হো করে হেসে দেয় পরী। হাসতে হাসতে পেটে ব্যথা ধরে যায়, তবু হাসি কমছে না। এক পর্যায়ে পেটে হাত দিয়ে ফ্লোরে বসে পড়ে পরী। ভয়ে সাদাব বিন্দু বিন্দু ঘামছিল, কিন্তু পরীর এমন হাসি দেখে মেজাজ খারাপ হয়ে যায় সাদাফের। বিরক্ত হয়ে বলে, এমন গগন বিহারী হাসির কিছু হয়নি পরী। পরী কোনো কথা বলে না, হাসতেই থাকে। সাদাব খাট থেকে নিচে নেমে পরীর সামনে ফ্লোরে বসে। পরীর দুই বাহুতে হাত রেখে বলে, স্টপ প্লিজ পরী, এটা হাসার সময় না। কোনো রকমে হাসি থামে পরী উত্তর দেয়, আরে তুমি আর বাবা এমন কাণ্ড করেছো যে না হাসার উপায় নেই। আমি তো তুমি ভেবেছিলাম তোমার বাবাকে। হা হা হা, হয়েছে। হাসি শেষ, এবার যাও রেডি হও। পরী কিছুটা দম নিয়ে বলল, রেডি হব কেন? বাসায় যেতে হবে না? তোমার বাবা তো এসে পড়েছে। তো যাও রেডি হও। আমি রেডি হচ্ছি, কিন্তু মা কি? মাকে বলবো না? মা মনে হচ্ছে এখন বাবার সাথে কথা বলছে। আমরা রেডি হয়ে বিদায় নিয়ে যাব। পরী আর কিছু না বলে রেডি হতে চলে যায়। হাসির রেশ দুঃখে পরিণত হলো। একদম ইচ্ছে করছে না চলে যেতে, তবুও কোনো উপায় নেই, মনটা খারাপ হয়ে গেল। দুজনে রেডি হয়ে বাবা মায়ের রুমে যায়। বাবা পত্রিকায় চোখ বোলাচ্ছে আর মা বিছানার একপাশে বসে আছে। পরী মাথা নিচু করে বলে, আমরা চলে যাচ্ছি। পরী বাবা পত্রিকা রেখে সাদাব আর পরীর দিকে তাকায়। মা কিছু বলার আগে তিনি পরীর মায়ের দিকে তাকিয়ে বলেন, ওদেরকে বলে দাও এমন অবেলায় যেন বাড়ি থেকে বের না হয়। কাল যাওয়ার কথা যখন ছিল তখন কালই যাবে। তুমি কি না কি খাইয়েছ, ওই বাড়িতে গিয়ে পরে আবার বদনাম না করে আমাদের, সে সুযোগ তো আমি দিব না। আমি আজ বাজার করব, রান্নাবান্না হবে, খাবার খাবে, তারপর চলে যাবে। পরী মনে মনে ভাবে, বাবা যতই তুমি কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলো না কেন, আমি ঠিকই বুঝেছি নতুন জামাই এসেছে বাড়িতে, জামাই আদর তো করতেই হয়। সেটা না বলে 19-20 বুঝাচ্ছ। পরী আলভিকে কোলে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়াচ্ছিল। সাদব সোফায় বসে ফোনে গেম খেলছিল। পরীর মা আর বড় বোন রান্নাঘরে টুকটাক খাবার ব্যবস্থা করছিল। ড্রয়িং রুমে এসে তিনি বললেন, শুনছো আমি বাজারে যাচ্ছি। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে আসে পরীর মা। দাঁড়াও, আমি যাচ্ছি। তুমি যাবে কেন? এত বাজার তুমি একা আনতে পারবে না, আর প্রিয়মতো বাসায় নেই। এক পর্যায়ে সাদাব মুখ খুলল, না না মা, কেন বাজারে যাবে আমি থাকতে? শ্বশুরমশাইয়ের গম্ভীর দৃষ্টিভঙ্গি দেখে বললেন, না মানে বলতে চাইছিলাম যে প্রিয়ম ভাইয়া বাসায় থাকলে তো আর মাকে যেতে হতো না, আর যেহেতু প্রিয়ম ভাইয়া এখন বাসায় নেই, তখন বরং আমি চাই। বেশ কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, বেশ চলো। সাদাব খুশি হয়ে গেল। শ্বশুর বাহিরে যেতে সাদাব পরীর কানে কানে বলে, জান আমার এই ইচ্ছেটাও তাহলে পূরণ হচ্ছে। বলে পরীর গলায় চুমু দিয়ে শ্বশুরের পিছু পিছু যায়। সাদাফের কাণ্ড দেখে পরী মুচকি হাসে। সারা বাজার ঘুরছে শ্বশুর আর জামাই। বাবা বাজার যে ঘুরছেন শুধু, কিনবেন না?
কেনার জন্যই তো এসেছি, ভালো দেখে তরতাজা জিনিস কিনতে হবে তো নাকি। চলো আগে মাংস কিনি। গরুর মাংসের দোকানে গিয়ে 3 কেজি মাংস কিনলেন। 2টা ফার্মের মুরগি কিনে দেশি মুরগির দোকানে গেলেন। সাদা বলল, মুরগি তো 2টা কিনলেন, দেশি মুরগি কিনবো না? না, এত মুরগি কেনার দরকার নেই। তিনি ভাবলেশীন ভেবে বললেন, দেশি মুরগির মাংস পরীর খুব পছন্দ। সাদাব মনে মনে বলে, বাহ, বাহিরের রাখার ভেতরে মেয়ের জন্য কত ভালোবাসা। শ্বশুরের ডাকে হুঁশ ফিরে সাদাব, হ্যাঁ বাবা, কোন মাছ পছন্দ তোমার? রুই মাছ, চিংড়ি মাছ, কাঁচকি মাছ। আচ্ছা চলো। বলেছিলাম কি বাবা, এত কিছু কেনার দরকার নেই। আছে। শ্বশুরের মুখের ওপর আর কোনো কথা বলে না সাদাব। ভাবে এতদিন পর মেয়েকে কাছে পেয়েছে, তাই কোনো কিছুর যে কমতি রাখবে না এটা ঢের বুঝতে পারছি। 2 হাত ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরেছেন শ্বশুর আর জামাই। আহা, এই দৃশ্য দেখলে যেন মন এমনিতেই শান্ত হয়ে যায়। আলবিকে ঘুম পাড়িয়ে টিভি দেখছিল 2 বোন মিলে। আপু, দুলাভাই কবে আসবে রে? আজকে আসতে বলেছি। সত্যি আজকে আসবে? বললো তো আসবে। তাহলে তো অনেক মজা হবে, কিন্তু খালামণি, নানু, পিচ্চি 2টা আর প্রিয়ম ভাইয়াকে অনেক মিস করছি। এতদিন থাকলাম, কিন্তু ওদের সাথে দেখা হলো না। তাছাড়া ওদের সামনে দাঁড়ানোর মতো মুখই তো নেই। যেটা হওয়ার সেটা হয়ে গেছে সোনা, এর জন্য মন খারাপ করবি নাকি? মা যখন মেনে নিয়েছে তখন ধীরে ধীরে সকলে মেনে নিবে, দেখিস। ঠিক তো? একদম। পরি খুশিতে বোনকে জড়িয়ে ধরে। আমার লক্ষ্মী আপু, আমার পিচ্চি সোনা। পিঙ্কি পরির কপালে চুমুখে বলে, পিচ্চি মেয়েটা নাকি এখন সংসারও করে, ভাবা যায়। পরি কিছু বলতে যাবে, তখন কলিং বেল বেজে ওঠে। আপু তুই বস, আমি দরজা খুলে আসছি। পরি দরজা খুলে দিয়ে অবাক হয়ে যায়, সেই সাথে ভয় কাজ করছে মনে। এটা তো আশার বাহিরেই ছিল। ভেতর থেকে পিঙ্কি বলল, কে এসেছে পরি? সাদাপার বাবা। পরি কোনো রকমে ধীর গলায় বলল, না। পিঙ্কি দরজার সামনে এগিয়ে গিয়ে দেখে খালামণিরা, খালাতো বোন, নানু আর প্রিয়ম ভাইয়া এসেছে। পরি বাড়ির সবার চেয়ে প্রিয়মকে বেশি ভয় পেত ছোটবেলায়। আগের মতো ভয় না পেলেও ভয়টা মনে ঠিকই রয়ে গিয়েছে। বিয়ের দিন কিছু না বলে এখন নিশ্চয়ই ছেড়ে দিবে না। পরির ভাবনার অবসাদ ঘটিয়ে পরির নানু জড়িয়ে ধরে কান্না করে দেয়। পরিবার নিজেকে আটকে রাখতে পারে না, সেও কান্না করে দেয়। কেমন আছিস নানু ভাই? ভালো আছি নানু, তুমি কেমন আছো? তোকে দেখার পর খারাপ থেকে কি করে বলতো? তাহলে এমন শুকিয়ে গিয়েছো কেন? ঠিকমতো খাও না? খাই তো, তুই তো দেখি সুন্দরী হয়ে গেছিস। মানে কি নানু, আমি কি আগে সুন্দরী ছিলাম না? ছিলি তো, কিন্তু এখন আরো বেশি সুন্দরী হয়েছিস। তুই তো সত্যি পড়ি, কারণ নজর না লাগে আমার নানু ভাইয়ের ওপর। নানুকে ছেড়ে দিয়ে মিজো খালামণিকে জড়িয়ে ধরে, কেমন আছে আমার ডাইনি খালামণি? ফাজিল মেয়ে, আমি ডাইনি? তাছাড়া আর কি শুনি? লিমাকে তো একদম ঝাড়ির উপরে রাখো সবসময়। ঝাড়ির কাজ করলে কি আদর করবো নাকি? যাই হোক, কেমন আছো বলো? ভালো আছি রে মা, তোর খবর কি বল? বর্তমানে আমার খবর তো বিন্দাস। পরি হেসে আবার ছোট খালামণির দিকে তাকায়। ছোট খালামণি আর পরি একদম বান্ধবীদের মতো। বয়সে পার্থক্য দুজনের অনেক হলেও ওদের ব্যবহার আচার আচরণ দেখে বোঝার উপায় নেই যে ওরা বান্ধবী নাকি খালা ভাগ্নি। বান্ধবীর মতো মিশে আছে দুজনে। ও খালামণি, তুই দিন দিন এত মোটা হচ্ছিস কেন? তোর চোখে তো আমি কোনোদিনও চিকন ছিলাম না। তুই, মেজো খালামণি আর মা, তোরা 3 বোন তো মাশাআল্লাহ ছোটখাটো 3টা হাতির বাচ্চা। ছোট খালামণি কাঁদো কাঁদো স্বরে নানুকে বলে, দেখছো মা, এতদিন পর দেখা হলো, তবুও তোমার নাতনি আমাদের হাতির বাচ্চা বলল। লিমা আর সীমা বলল, তোমরা থামো আর আমাদের পরিয়াপুকে ছাড়ো তো, তোমাদের কথার শেষই হয় না আপু। দুজনের কথা শুনে সবাই হেসে দেয়। পরি আশেপাশে এতক্ষণে খেয়াল করলো যে প্রিয়ম নেই এখানে। পিঙ্কির দিকে তাকিয়ে বলল, ভাইয়া কোথায় গেল রে আপু? ভাইয়া রুমে। ও। পরি নানুকে জিজ্ঞেস করলো, ভাবি আসলো না কেন? ওর বোনের বিয়ের কাজ সব শেষ হলে আসবে। বাবুকে নিয়ে আসতে? ছোট বাচ্চা মা ছাড়া থাকতে পারবে নাকি পাগলি? বাই দ্য ওয়ে, তোমাদের তো আজ আসার কথা ছিল না তাহলে? পরির কথা শুনে সবাই মুচকে মুচকে হাসছে। কি হলো, হাসছে কেন তোমরা? সীমা বলল, খালু তো প্রিয়ম ভাইয়াকে ফোন দিয়ে বলল। বাবা কি বলেছে? বলেছে যে তুমি বাসায় এসেছো, আমরা যেন আজই চলে আসি। খালামণি, নানু, তোমাদের কি আমার উপর এখনো রাগ আছে? শুধু আব্বুর কথা রাখতে আর চলে এসেছো না রে পাগলি? তোকে এতদিন না দেখে আমরা কতটা ছটফট করেছি তুই জানিস না? তুই বাড়িতে না থাকলে এই বাড়ি হাসে না, সবাই কেমন যেন নিশ্চুপ হয়ে থাকে, আর তুই থাকলে বাড়িটা ঝলমল করে, সবাই খুশির আমোদে মেতে ওঠে। তাই তুই এসেছিস শুনে আমরা যেভাবে ছিলাম
সবাই শুধু কাপড়টা গুছিয়ে রওনা দিয়েছি। তোমরা আমায় কত ভালোবাসো, অথচ আমি তোমাদের কষ্ট দিলাম। জাহর হয়েছে, এখন বল আমাদের জামাই কই? নানু দুষ্টুমি করে বলল, তাই তো, আমার জান কই? পরি অবাক হয়ে বলল, তোমার জানকে? সাদাব আমার জান, আর আমি সাদাফের জানো? আরে বাহ, তাহলে আমি কে? তুই সাদাফের বউ? হা হা হা। পরি হেসে বলে, তোমার জান বাজার করতে গিয়েছে। নতুন জামাইকে বাজার করতে পাঠিয়ে দিয়েছিস? আমি মোটেও পাঠাইনি, ওর নিজের ইচ্ছে গিয়েছে। ওর নাকি অনেক ইচ্ছে ছিল বিয়ের পর শ্বশুরের সাথে বাজার করবে। তোর বাবাও সাথে আছে? হ্যাঁ। কি অদ্ভুত কাণ্ড, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি নিজের চোখে দেখেই বিশ্বাস করতে পারিনি, আর তুমি শুনে কিভাবে বিশ্বাস করবে? শুধু কি বাবার সাথে বাজারে গিয়েছে নাকি? ও তো মায়ের সাথে রান্নাও করছে। সত্যি? হ্যাঁ। যাক, ভাগ্য করে তাহলে জীবনসঙ্গী পেয়েছিস। হ্যাঁ নানু। সবাই ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিল। সাদাব আলভিকে নিয়ে খেলছে। পরীর কোনো কাজ না থাকে একটু ফেসবুকে যায়। ফেসবুকে গিয়ে দেখে তিশা অনেকগুলো মেসেজ এসেছে। 5-6 দিনে এতই মেসেজ করেছে যে চেক করতে সময় লেগেছে। শেষ কয়েকটা মেসেজের আগে তিশার ফোন নাম্বার দেয়া আর লিখা, পড়ি তোমার সাথে অনেক জরুরি কথা আছে, প্লিজ আমার নাম্বারে ফোন দিও। কি এত জরুরি কথা ভেবে পায় না পড়ি। ব্যালকনিতে গিয়ে ফোনে নাম্বারটি তুলে ডায়াল করে। 3-4 বার রিং হওয়ার পর ওপাশ থেকে কল রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তিশা, আমি পড়ি। পড়ি, এতদিন পর ফোন করলে তুমি? এই কদিন ফেসবুকে যাইনি গো। আমার হলো পোড়া কপাল। কেন, কি হয়েছে? তোমার ফোন নাম্বারটা যে খাতায় লিখে রেখেছিলাম সেই খাতাটা হারিয়ে গিয়েছে, তাই তো ফোন দিতে পারিনি। বুঝলাম, এখন বলো কি এত জরুরি কথা? বাসা থেকে আমার বিয়ের কথা বলতেছে। ওহো, দাওয়াতের জন্য ফোন দিয়েছো না পড়ি? বাবা যে ছেলের সাথে বিয়ের কথা বলে তাকে আমি বিয়ে করতে পারবো না। কেন? কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। কি বলছো? আগে তো বলনি। আগে ফিল করতে পারিনি পড়ি, যখন পারলাম তখন তোমাকে বলার সুযোগটাই পেলাম না। তো কাকে ভালোবাসো তুমি? রাফিনকে। ওর সাথে তো মাত্র কয়েকদিন পরিচয় তোমার, তাতে কি বলো? সাদাব কাকা তো তোমায় দ্বিতীয় দিন দেখে ভালোবেসে ফেলেছিল। তাও ঠিক, তো কি করবে ভেবেছ? ভাবার কিছু নেই, করে ফেলেছি। মানে আমরা দুজনে গিয়ে কাজী অফিসে বিয়ে করে নিয়ে আসি। হায় আল্লাহ, তোমার বাড়িতে জানে না, কিন্তু রাফিনের বাড়ির সবাই জানে, আর মেনেও নিয়েছে। সাদাফের ডাক আসায় পরি বলল, আচ্ছা তিশু, আমি পরে ফোন দিব। সাদাব ডাকছে, আর হ্যাঁ, নতুন জীবনের জন্য শুভেচ্ছা রইল ডিয়ার। থ্যাংক ইউ ডিয়ার, টাটা, আল্লাহ হাফেজ। ফোন রেখে পরি সাদাপের কাছে যায়। ডেকেছ কেন? কার সাথে কথা বলছিলে? তিশা। ও একটা সারপ্রাইজ আছে। কি? আগামী সপ্তাহে আমরা সাজে ঘুরতে যাব। সত্যি? হ্যাঁ, ইয়ে মজা হবে। সাদাব পরীকে জড়িয়ে ধরে বলে, পাগলি। সন্ধ্যার আজানের পর বসার ঘরে ছোটখাটো একটা গল্পের আসর জমায় সবাই। সেখানে পরীর বাবা আর ভাইয়া বাদে সকলে উপস্থিত। পরীর 2 খালু অন্য জায়গা থেকে চাকরি করে, তাই তারা তো বাসায় আসে মাসে 2-3 দিনের জন্য। পরী সবার জন্য হালিম চটপটি বানিয়েছে। পরীর মা আর আপু চা, কফি, চিকেন পাকোড়া বানিয়েছে। আড্ডার টপিক হয়ে উঠল পরীর ছোটবেলার কাহিনী। ছোটবেলার কথা উঠতেই পরী বলে, আমি আড্ডায় নেই বাবা। সাদা বলে, কেন? আবার ছোটবেলার কথা উঠলেই সবাই আমাকে বসায়। শুধু সাদা ভেসে বলে, এই জন্যই তো আরো বেশি করে শুনতে চাই। আপু পরীকে উদ্দেশ্য করে বলে, আমি স্কুলে যাওয়ার সময় কেমন করতে বলবো? না আপু, না, একদম না। সাদব আগ্রহী হয়ে বললে, কি করতো পরী? পিঙ্কি হেসে বলল, আমি যখন স্কুলে যেতাম তখন পরীও সাথে যাওয়ার জন্য বায়না ধরতো। সবসময় কি আর ওকে নিয়ে যাওয়া যেত নাকি? না নিয়ে গেলেই পরে রাস্তার মাটিতে শুয়ে গড়াগড়ি করতো আর কাঁদত। সকলেই এবার একসাথে হেসে দিল। পরী মুখটা গোমরা করে বলল, এত হাসার কিছু নেই। ছোটবেলায় তো এমন আর কত মানুষই করতো। সাদাব হাসতে হাসতে বলল, পরী এখন একটু গড়াগড়ি করে দেখাও তো, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এবার মা বলল, ছোটবেলায়ও তুই এমন পাজি ছিলি। পিঙ্কিকে কোনো নতুন জামা বা জুতো যদি এনে দিতাম আর ওকে তখন না দিতাম, তখন পরী কি করতো জানো? সাদাব বলল, কি করতো? ওর বোনের নতুন জামার জুতো বটি দিয়ে কেটে ফেলতো। এবারও সাদাব হেসে দিল। তুমি তো কম পাজি ছিলে না পরী। পরী কিছু বলতে যাবে, তখন পরী ফোনটা বেজে ওঠে। তিশা ফোন করেছে। ফোন রিসিভ করে পরী ঘরে যায়। হ্যাঁ তিশু বলো। পরী, আমি তো এখন শ্বশুর বাড়ি। হোয়াট? কি বলছো? হ্যাঁ,
বাড়িতে বলেছি যে বান্ধবীর বিয়ে, তাই 2 দিন থাকবো। বান্ধবীকে দিয়ে কথা বলিয়েছি, অনেক কষ্টে ম্যানেজ করেছি। কি বলছো তিশু? আমি বিশ্বাসই করতে পারছি না। তোমার শ্বশুরবাড়ি কোথায়? ঢাকায়? তুমি তো ঢাকায় থাকো তাই না? তোমাদের বাড়ির অ্যাড্রেস দাও, আমি দেখা করব। কিন্তু তিশু পুরো কথা বলার আগে ফোনটা কেটে দিল। অদ্ভুত। তখনই ফোনে তিশার একটা মেসেজ আছে। সরি পড়ি, শাশুড়ি মা এসেছে তাই না বলেই কেটে দিয়েছে। আমি ফ্রি হলে কল দেবো, প্লিজ কিছু মনে করো না। পরি রিপ্লাই করলো, ইটস ওকে তিশু। আবার গিয়ে আড্ডায় যোগ দিল পরি। বসতে না বসতে আবার কলিং বেল বাজলো। পরি উঠে দরজা খুলে দিল। প্রিয়ম এসেছে, হাতে অনেকগুলো ফুচকা। পরি খুব ভালো করেই জানে যে ওর জন্যই এনেছে। পরে হাতে ফুচকাগুলো ধরিয়ে দিয়ে আবারও বাইরে চলে গেল। পরি মুচকি হেসে ফুচকা নিয়ে কিচেনে গেল, সবার জন্য প্লেট সাজাতে লাগলো। সাদাব জিজ্ঞেস করলো, প্রিয়ম ভাইয়া হঠাৎ ফুচকা আনলে যে? পরির মা উত্তর দিল, পিঙ্কি আর পরি দুজনে ফুচকা খুব পছন্দ করে, যদিও পিঙ্কি একটু বেশি ফুচকা খায়, পরি ততটা পারে না। ওর নাকি অল্পতেই পেট ভরে যায়, কিন্তু তাও ও ফুচকার জন্য খুব পাগল। দূরে কোথাও গেলে প্রিয়ম ফোন দিয়ে বলতো, পরি ফুচকা খাচ্ছি বুঝলি, তোকে খুব মিস করছি। পরি জানতো যে প্রিয়ম ওকে ছাড়া ফুচকা খাবে না, তবু রাগ করতো, বকতো, আর প্রিয়ম হাসতো। সবাই কত ভালোবাসে পরিকে, সবার হাসি সূচনা আর শেষেই তো পরি বাবা। কলিং বেলের টুংটাং আওয়াজ আসলো। পরির মা দরজা খুলতে গেল আর সাদা পরির কাছে গেল। তুমি এসেছো? বউ বুঝি আমাকে মিস করছিলে? একদম না। তাহলে? আমার না নুডলস খেতে ইচ্ছে করছে, চিকেন দিয়ে তোমার হাতে বানানো। বউর আবদার ফেলি কি করে মহারানী? পরি সাদাফের গাল টেনে বলল, আমার গুলুমুলু বরটা, আমি ওদেরকে ফুচকা দিয়ে আসছি, তুমি আর আমি রান্নাঘরেই খাবো, আর তুমি নুডলস রান্না করবে। আচ্ছা। পরি ফুচকা নিয়ে ড্রয়িং রুমে গিয়ে স্তব্ধ হয়ে যায়। সবাই চুপচাপ। তিশু দৌড়ে এসে পরীকে জড়িয়ে ধরে। পরি চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখের পলকও পড়ছে না। বোঝার চেষ্টা করছে যা দেখছে সব সত্যি নাকি। পরীকে ছেড়ে দিয়ে বলল, আমি তো ভাবতে পারিনি এখানে তোমাকে পাবো, সত্যি সারপ্রাইজড হয়ে গিয়েছি। আসো পরিচয় করিয়ে দেই, এই হলো রাফিন, আমার হাজব্যান্ড, আর ওটা হলো আমার ননদ শিলা। পরি রাফিনের দিকে অপলক তাকিয়ে আছে। রাফিন পরির দিকে গিয়ে এসে বলল, পুরো নাম বলতে পারো না তিশু? রাফিন পরির দিকে তাকে মুচকে এসে বলে, সুলতান চৌধুরী রাফিন। পরি এখন বুঝে উঠতে পারছে না যা দেখছে তা সব সত্যি নাকি সবই কল্পনা মনে হচ্ছে। তিশার আলতো ধাক্কায় পরি তিশার দিকে তাকাই। পরি, সাদাব কাকা কি তোমাদের বাসায়? হ্যাঁ। আল্লাহ, আমাকে দেখে ফেললে তো নির্ঘাত বাবাকে বলে দিবে। রাফিন, প্লিজ চলো, আমরা চলে যাই। সাদাব কাকা দেখে ফেললে খবর আছে। রিল্যাক্স তিশু, এত ভয় পাওয়ার কি আছে? আমরা তো স্বামী স্ত্রী। পরিস্থিতি আর নিজেকে সামলে পরি বলল, সমস্যা নেই, আমি সাদাবকে বুঝিয়ে বলবো তিশু। তার আগে আজ সবাই মিলে তোমাদের লাভ স্টোরি শুনবো, কিভাবে হলো তোমাদের রিলেশন। তিশু একটু লজ্জা পেল। সুলতান তিশুকে বলল, না 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 তিশু, লাভ স্টোরি এমন সময় বলতে হয় না, একদিন সময় করে বলবো, আজ বরং চলো আমরা বাসায় যাই। পরি বেশ বুঝতে পারলো যে সুলতান কথাটাকে এড়িয়ে গেল। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিও আর কিছু বলল না, হাসি মুখে দুজনকে বিদায় দিল। সুলতান আর তিশা চলে যেতে সিম বলল, এই সুলতানটার আবার কি হলো? কিছুদিন আগেও তো পরিয়াপুর জন্য একদম দিওয়ানা ছিল, আর এখন অন্য একজনকে বিয়ে করে দিল। পরির মা হাফ ছেড়ে বললেন, যা করেছে ভালোই হয়েছে, এবার বউকে নিয়ে থাকবে আর আমার মেয়েটাও শান্তিতে থাকবে। সবার কথোপকথন শুনছে পরি, কিন্তু মনে মনে ভাবছে অন্য কথা। মনের ভেতর খটকা একটা রয়েই গেল, আসলে কি সুলতান তিশুকে ভালোবেসে বিয়ে করেছে, নাকি এর মধ্যে রয়েছে অন্য কোনো রহস্য। রাত 11:20। পরির বাবার চোখে ঘুম নেই। রাত পোহালে মেয়েটা কাল চলে যাবে, ভাবলে বুকটা কেমন যেন হাহাকার করে। আরে বাপু, আসছি যখন 1-1.5 মাস থেকে যা, তা না হলে 2-3 দিন থেকেই দৌড়। পরির মা পরির বাবাকে একটু ধাক্কা দিয়ে বলল, কি বিড়বিড় করছে একা একা? কই কিছু না তো, আমি শুনলাম। কি শুনেছ? কিসের জন্য আসা যাওয়ার কথা বলছিল? বাদ দাও। কালকে ওরা চলে যাবে। কারা? সাদাপট পরি? হ্যাঁ। আর কটা দিন থাকলে কি হতো? তুমি বলছো এই কথা, এত অবাক হওয়ার কি আছে? তোমার জন্য বলছি। আমার জন্য মানে? তুমি তোমাকে একদম চোখে হারাও। আমি একাই? পরি বাবা একটু কেশে ওপাশ হয়ে শুয়ে পড়লো, আর পরির মা মুচকে হাসলো। সাদব ঘুমাচ্ছে, পরি বিছানায় এপাশ ওপাশ করছে, মনের মধ্যে ভয়টা জেঁকে বসেছে। সুলতানের কুমিল্লায় যাওয়া, তিশাকে বিয়ে করে, এগুলো সবই যেন জটলা পাকাচ্ছে।
কিছুক্ষণ এপাশ ওপাশ করে সাদাফের দিকে ঘুরে শোয়ে। ডিম লাইটের আলোয় কি নিষ্পাপ দেখাচ্ছে সাদাবকে। আলতো করে সাদাফের গাল ছুঁয়ে দেয়, সাদাফের হাতের উল্টো পিঠে চুমু খায়, এক হাত পরীর এক হাতে মুষ্টিবদ্ধ করে নেয়। সাদাব ঘুমের মধ্যে পরীকে টেনে বুকে নেয়। সাদাফের এমন কাণ্ডে পরী হেসে দেয়, আরো শক্ত করে জড়িয়ে ধরে। ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে সুলতান। অন্য সব নেশা বাদ দিলেও সিগারেটের নেশা কিছুতেই ছাড়তে পারছে না। ওইদিকে তিশা কখন থেকে সুলতানের অপেক্ষা করছে। ঘরে বসে বসে শিলার সাথে গল্প করছে, কিন্তু মনটা পড়ে আছে সুলতানের কাছে। অপেক্ষার প্রহর না কাটায় তিশা বলেই ফেলল, শিলা একটু দেখো তো তোমার ভাইয়া কোথায়। তুমি বসো, আমি দেখে আসছি। সারা বাড়ি খুঁজে না পেয়ে ছাদে সুলতানকে পেয়ে যায়। তুমি সিগারেট খাচ্ছ আবার ভাইয়া? তুই এত রাতে ছাদে কেন এসেছিস? তোমাকে ডাকতে কেন? ভাবি তোমাকে যেতে বলেছে, যা আসছি। শিলা চলে যাওয়ার পর হাতের সিগারেটটা ফেলে রুমে যায়। রুমে যেতেই তিশা দৌড়ে এসে জড়িয়ে ধরে। কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, আর তুমি এখন আসলে। সুলতান একটু আনইজি ফিল করলো। তিশাকে সরিয়ে দিয়ে ওয়াশরুমে গেল। তিশা ততক্ষণে বিছানায় শুয়ে পড়ে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে হাত মুখ মুছে তিশার অন্য পাশে সুলতান নিজে শুয়ে পড়ে। সুলতানের উল্টোর দিকে শুয়ে আছে তিশা। তিশা চাইছে সুলতান নিজে থেকে যেন তিশাকে কাছে টেনে নেয়, কিন্তু এরকম কিছুই হলো না। উল্টো ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছে সুলতান। সুলতানের দিকে ঘুরে রাগে ফুঁসতে থাকে। শোয়া থেকে উঠে বসে জোরে শব্দের চোখ মেলে তাকায় সুলতান। কি হলো? সাপের মতো এমন ফোঁস করছো কেন? কি বললে? আমি সাপ? না, বলেছি সাপের মতন। তুমি এত আনরোমান্টিক কেন রাফিন? আমি আবার কি করলাম? কি করো নাই তাই বলো। বউ পাশে শুয়ে আছে, অথচ একটু ভালো না বেশি তুমি ঘুমাচ্ছ। একটু কেন? আমি তো তোমায় অনেক ভালোবাসতে চাই। সে তো আমি দেখতেই পাচ্ছি। সিনেমায় নায়ক নায়িকার কত রোমান্টিক সিন দেখেছি। তুমি জানো সাদাব কাকা পরীকে কত ভালোবাসে আর আদর করে, কত কষ্ট করে ওরা দুজন দুজনকে পেয়েছে। সাদাব কাকা তো পরী বলতে অজ্ঞান। সুলতান একটু বিরক্ত হলো। এক ঝটকায় তিশাকে বুকে টেনে নিল। চুপ, কাছে টানা অনেক সময় আছে এখনো, এত অধৈর্য হয় না। সময় আসুক। কিসের সময়? মানে ভালোবাসার। আর কি? তুমি হঠাৎ রোমান্টিক হয়ে গেলে? রোমান্টিক হলে দোষ? একদম না।